আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? সেটি হলো, অতি সম্প্রতি নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় হয়েছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর বিরোধী আসনে জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই হারে সব থেকে বেশি কারা কষ্ট পেয়েছে? আপনারা অনেকেই হয়তো উত্তর দেবেন, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। যদি এই উত্তর ভেবে থাকেন তাহলে বলবো আপনি সম্পূর্ণরূপে ভুল। পশ্চিমবঙ্গে তৃণমূলের হারে সব থেকে বেশি কষ্ট পেয়েছে একটা অংশের বিএনপি, এনসিপি এবং জামাত নেতারা। কেন? এর সমস্ত তথ্য প্রমাণ থাকছে আজকের প্রতিবেদনে। প্রতিবেদনের মূল পর্যায়ে যাওয়ার আগে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য একটু শুনে নেওয়া যাক। আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। কি বুঝলেন? কষ্ট হচ্ছে আসিফের। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম ভারত, তারই একটি রাজ্য পশ্চিমবঙ্গে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিজেপি। আর এতেই পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে জামাত ও তাদের মদতপুষ্ট কচি নেতাদের। আসুন আসিফের অতীতটা একটু দেখে নিই। আসিফ মাহমুদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের হাত ধরে ডিপ স্টেটের একজন অ্যাক্টর হয়ে ক্ষমতায় বসেন আর সংস্কার নামক খেলা খেলে 18 মাস কাটিয়ে দেন। তিনি ঠিক কি বলেছিলেন মনে আছে? নির্বাচন দেওয়ার জন্য আমরা ক্ষমতায় আসিনি, শুধু একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিদেশি শক্তি তথা ডিপ স্টেটের অ্যাক্টর হয়ে যে কাজ করছিলেন আসিফরা, তিনি সেটা নিজে মুখেই স্বীকার করেছেন। শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। তাহলে অঙ্কটা কি বলছে? ক্ষমতায় বসার পর 3 মাসের মধ্যে নির্বাচনে গেলেন না ডক্টর ইউনূস ও তার সাগরেদ উপদেষ্টারা। মাসের পর মাস ক্ষমতা দখল করে বসে থাকলেন। দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি অর্থ লুট করে সর্বশেষ 9 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেশের নাগরিকদের মাথার ওপর চাপিয়ে দিয়ে গেলেন। যে আসিফ মাহমুদরা ডিপ স্টেট কারিগরদের সাহায্য ছাড়া ক্ষমতায় টিকতে পারে না, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মানে কি করে বুঝবে? শুধু আসিফ মাহমুদই নয়, তালিকায় আরো আছে। দেখুন আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার, এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, তারবিয়া, সভ্যদারি করছে। এগুলা করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়। বলছে বাংলাদেশের সর্ববৃহৎ পাগলাগারদ পাবনায় যেটি ছিল সেটা কি বন্ধ হয়ে গিয়েছে মনে হয়? তাই ফুয়াদের মতো বদ্ধ উন্মাদ কিভাবে বিচরণ করে বেড়ায়। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে লাশহীন। ঠিকই শুনছেন, পঞ্চায়েত হোক, লোকসভা বা বিধানসভা। এতদিন পশ্চিমবঙ্গে কমপক্ষে নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে অন্তত শতাধিক মানুষ মারা যেতেন। এই প্রথম বিধানসভার ফল প্রকাশ পর্যন্ত কোথাও কোনো লাশ পড়তে দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে। তাই এইবারে নির্বাচন নিয়ে আসিফ মাহমুদ, ব্যারিস্টার ফুয়াদ সহ জামাতি বাহিনীর গা জ্বলে উঠছে। ভুড়ি ভুড়ি ফেক নিউজ বাজারে ছড়ানো হচ্ছে। আসুন পাবনা থেকে রাতের অন্ধকারে শীত কেটে পালিয়ে যাওয়া আর এক ব্যক্তির উস্কানি দেখুন। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোটচোর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব। 1 ইঞ্চি আগে আমরা ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না ইনশাআল্লাহ। তালিকায় আরও আছে। স্রেফ জামাতে নয়, জামাতের গুপ্ত বাহিনীর অন্যতম সদস্য এই বিএনপি নেতার বক্তব্য শুনুন। এই গেরুয়া দল বিজেপি সেখানে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে ফেলছে কল্পনাও করা যায় না। গুঞ্জন উঠছে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূলের হারকে জামাত নিজের হার হিসেবে দেখছে। এই প্রথম বাংলাদেশ থেকে জামাত ও জামাত সমর্থিত বাম সংগঠন এনসিপি, বিএনপি নেতারা যেভাবে ভারতের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, তার থেকে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। দেখে যেন মনে হচ্ছে এতদিন পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করত তারাই। পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে তারা চূড়ান্ত আতঙ্ক হিসেবে দেখছে। তাই জামাত, এনসিপি এবং বিএনপির একাংশের এই ভয়ের কারণ কি? আরো বড় কোনো ঝড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে? 1971 সাল থেকে যে দেশটায় রাষ্ট্রপ্রধানদের খুন, হত্যা ষড়যন্ত্র, কিউ, ক্ষমতা দখল সন্ত্রাসবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলেছে, সেই দেশের একটা অংশের নাগরিক ভারতের সমালোচনায় নেমেছে। যখন দেখছেন লাশহীন নির্বাচন হচ্ছে, তখনই তারা আতঙ্কে ভুগতে শুরু করেছে। কেন? একটা সময় রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডেও নির্বাচনে বহু মানুষের লাশ পড়ত। ধীরে ধীরে সেই চিত্র বদলেছে। গত 15 বছরে ভারতের গণতান্ত্রিক রাজনীতির চেহারা বদলাতে শুরু করেছে। আগে যেখানে নির্বাচন মানে লাশ, ভোট লুট, বুথ ক্যাপচার, রিগিং, কিডন্যাপ, ধর্ষণ, গণধর্ষণ, এই সমস্ত শব্দগুলো ভেসে বেড়াতো, আজ সেই শব্দগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এতেই কি সিঁদুরে মেঘ দেখছে জামাত বাহিনী? জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির স্বপ্ন দেখেছিল, সামাজিক মাধ্যমে সারা বছর ধরে প্রচার চালিয়ে এসেছিল বাংলা সালতানাতের, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অসমের একটা অংশ নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিল তারা। সেই স্বপ্ন কি স্বপ্নদোষে পরিণত হয়ে গেল? পশ্চিমবঙ্গে নির্বাচনের পরও কোনো মুসলিমকে আক্রমণ করা হয়নি, বাড়ি ভাঙা হয়নি। আসুন তারই একটা প্রমাণ দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা রিজু দত্ত কি বলছে শুনুন। বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে, আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো বিগত 1.5-2 দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারতো, আমাকেও চত্থাপ্পড় মারতে পারতো। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। বহু পুরনো কিছু রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ভিডিও ছেড়ে পশ্চিমবঙ্গের বাজার এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের গরম করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। সেই গুজবে ঘি ঢালছে ফুয়াদ, আসিফ সহ একাধিক ষড়যন্ত্রকারী। বোধহয় তারা জানে না দেশটার নাম ভারত। এখানে এত বৈচিত্র্য রয়েছে যে হুন, আফগান, পাঠান, মুঘল, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ সব জাদুঘরে স্থান পেয়েছে। সেখানে পাবনা মানসিক হাসপাতালের কিছু উন্মাদের স্বপ্ন সত্যি হবে কি করে? কথায় আছে বাস্তব কল্পনার থেকেও বিচিত্র। আগামী দিনে কোন বাস্তব পরিস্থিতি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সেটা জনগণের বিচার করা উচিত। জামাতের বটবাহিনী এখন প্রবল যন্ত্রণায় ভুগছে। দেখতে থাকুন আরো কত চিৎকার আসতে থাকে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।